জামাতের বিরুদ্ধে আবার ৭১-এর বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হইতেছে যে তারা রাজাকার, তারা ১৯৭১ সালে স্বাধীনতা চায় নাই, তাদেরকেও এখন এই নতুন যে আইন হয়েছে সেই আইনের আওতায় আইনে তাদেরকেও নিষিদ্ধ করা হোক, এই বয়ান অনেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন। বিশেষ করে এই যে উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ বা কি মাহফুজ আলম যাই হোক, তিনি বিভিন্ন সময় তাকে শয়তানের লাড়াচাড়ে এবং বিভিন্ন রকমের বক্তৃতা দিয়ে তারপর জাতির ভিতরে একটা ভেদাভেদ সৃষ্টি করেন, একটা গ্যাঞ্জাম লাগান দেশের ভিতরে। তার ক্যারেক্টারই হইলে কখন কি বলেন নিজেও জানেন না এবং জানিয়ে পরবর্তীতে আবার ক্ষমা চান। এখন এই যে তিনি যে বয়ানটা তৈরি করার চেষ্টা করতেছেন যে জামাত শিবির রাজাকার ছিল ১৯৭১ সালে, তো প্রথমত ১৯৭১ সালে তারা রাজাকার ছিল। ১৯৭১ সালে আওয়ামী লীগ কি ছিল? আওয়ামী লীগ তো ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার দল ছিল, তাদের নেতৃত্বেই তো মুক্তিযোদ্ধা হয়েছে, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তাহলে ২০২৪ সালে এসে মুক্তিযোদ্ধার দলকে আপনারা কেন বাতিল করলেন? কেন তাদের নিবন্ধন বাতিল করলেন? কেন তাদেরকে রাজনীতি করতে দেবে না? কারণ তারা ফেসিস্ট হয়ে গেছে, তারা গণহত্যা চালিয়েছে, তারা বাংলাদেশের ভিতরে তারা আয়না ঘর তৈরি করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে। এমন রকমের অপকর্ম নাই যে আওয়ামী লীগ না করছে। এই আপনার অভিযোগ এনে তারপর তাদেরকে আপনি নিষিদ্ধ করলেন। তো সেই জায়গায় সেই ১৯৭১ সালে জামাত শিবির যদি রাজাকার হয়, ২০২৪ সালের জামাত দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। ২০২৪ সালের জামাত দেশপ্রেমিক এবং তারা পরীক্ষিত দেশপ্রেমিক, এবং তাদের নেতৃত্বে এই স্বৈরাচারের পতন হয়েছে, জামাত এবং শিবিরের নেতৃত্বে। আপনি এই যতই বলেন যে আপনার এনসিপির ভিতরে যখন সমন্বয়কটা ছিল, অধিকাংশ সমন্বয়ক শিবিরের ছিল, এবং এক একটা কর্মসূচি বিভিন্ন ভাবে পেপার পত্রিকায় যে পরবর্তীতে আসছে যে প্রত্যেকটা কর্মসূচি কোন দিন কি কর্মসূচি দিতে হবে, সব রোডম্যাপ ছিল জামাতের, সব রোডম্যাপ ছিল শিবিরের নেতৃত্বে এই আপনার গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সেটা হয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং যে অস্বীকার করবে আমি মনে করি সে ভুল তথ্য নিয়ে আসে। তো সেই জায়গায় আপনারা এখন ২৪-এর যে একটা রাজনৈতিক দল জামাত শিবির, আপনি কোন যুক্তিতে তাকে নিষিদ্ধ করবেন? আপনার কাছে কি আছে? বা সেই ১৯৭১ সালের যারা রাজাকার ছিল তারা কি জামাতের নেতৃত্বে আছেন? একজনও আছেন? একজনও নেই। এবং আপনি যদি বলেন ১৯৭১ সালের পর, বিশেষ করে এই বয়ানটা বেশিরভাগ থেকে বিএনপির থেকেও, আগে আওয়ামী লীগ থেকে আসতো যারা রাজাকার, বিএনপির থেকেও এখন অনেকে বলতেছেন যে জামাত শিবির রাজাকার। তো এই আওয়ামী লীগ বিএনপি দীর্ঘ ৫০ বছরে অনেকবার ক্ষমতায় ছিল। শেষমেশ আওয়ামী লীগ তো শেষে একসাথেই ১৬ বছর ক্ষমতায় ছিল। এই ১৬ বছরের ভিতরে তারা যদি জামাত শিবিরের বিচার করতে না পারে বা বিচার যদি হয় নাই মনে করে, তাহলে তাদের বিচার করা উচিত। এবং বিশেষ করে বিএনপিও তো ক্ষমতায় ছিল, এবং শুধু তাই নয়, এই জামাতের সাথে মিলামিশা তারপর একসাথে তারা রাজনীতি করে নাই, একসাথে জোট হয়ে নির্বাচন করে নাই। তো সেক্ষেত্রে তখন আপনার জামাত শিবির খুব ভালো ছিল, তখন আপনার গলায় গলায় পিস ছিল, কারণ নিজের উপকার হয়েছিল। মানে নিজের উপকার হইলে খুবই ভালো লাগে, তখন জামাত শিবির ফেরেস্তা। কিন্তু যখন নিজের ক্ষতি হয়, যখন জোট থাকে না, তখন জামাত শিবির কি ভালো না, জামাত শিবির রাজাকার। এই যে আপনার একেবারে এরা এই রাজনৈতিক দলগুলো আছে, ভারতীয় বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতিরও একটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে এই তালেবানের পাওদারা শুরু করছিল আপনার এই ভারতের হিন্দুত্ববাদী যে জয়শঙ্কর, তিনি তালেবান মানে আফগানিস্তানে যাইয়ে তারপর তালেবানের নেতাদের সাথে বৈঠক করছেন যুদ্ধের সময় বিপদে পড়ে। যেই ভারত সবসময় বলে থাকে তালেবান আফগানিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, তালেবানরা জঙ্গি, যখনই যুদ্ধ শুরু হইলো বিপদে পড়লো তখন তালেবানের পাওদারা শুরু করলো। মানে আপনার বিপদে পড়লে তখন সবাই ভালো, আর বিপদ কাটে গেলে তখন কেউ ভালো না। এই যে রাজনৈতিক ক্যারেক্টার আপনাদের, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে অন্তত বেরিয়ে আসেন। আপনারা বাংলাদেশের রাজনীতি করতে আছে, যারা রাজনীতি করতে দেন, আপনারা আপনাদের মতো রাজনীতি করুক, জামাতের মতো রাজনীতি করুক, বিএনপির মতো রাজনীতি করুক, এনসিপির মতো রাজনীতি করুক। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাদের ক্ষমতায় আসতে হবে বা কাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায়, তারা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই যে বয়ান তৈরি করেন, এই বয়ান বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না, এগুলো এখন আর খায় না। কারণ আওয়ামী লীগ এত পরিমাণে বয়ান তৈরি করতে করতে এমন ভাবে বয়ান তৈরি করছে যে আসলে মানুষ বিরক্ত হয়ে গেছে। আরে ভাই, জামাত শিবির রাজাকার, তার সাথে তোমার গলায় গলায় পীড়িত থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, যখনই বিছানা আলাদা হয়ে যায় তখন আর ভালো লাগে না, তখন তাদেরকে তালাক দিয়া তার উপর দোষ চাপাও। এই নাটক বাদ দাও। আর মাহফুজ আবদুল্লাহ, তুমি একজন উপদেষ্টা, তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তোমার আছে মানে দায়িত্ব আছে, তুমি শপথ নিয়ে তারপর রাষ্ট্রের দায়িত্বে আসো। তো তোমার আসলে শপথের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, কারণ রাষ্ট্রের জায়গায় আপনি বৈশা, রাষ্ট্রের উপদেষ্টা পরিষদে বৈশা, সরকারের চেয়ারে বৈশা তারপরে এই ধরনের বক্তৃতা বয়ান আপনি তৈরি করতে পারেন না। আপনার উচিত
আপনার কাজ করা, আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, বিভিন্ন সময় বিতর্কিত তথ্য মন্তব্য পোস্ট দিয়া তারপর জাতির ভিতরে ভেদাভেদ তৈরি করা আপনার কাজ না। আপনি যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারটা শিবিরের কারণে এই চেয়ারে বসে আছেন। এই জিনিসগুলো যত দ্রুত উপলব্ধি করতে পারবেন আপনারা, এনসিপি যত দ্রুত উপলব্ধি করতে পারবে, আর এই ৭১-এর বয়ান, রাজাকারের বয়ান যত দ্রুত আপনারা বয়কট করতে পারবেন, বাতিল করতে পারবেন, না বললে থাকতে পারবেন, তখনই আপনারা বাংলাদেশের মানুষের কাছে একটা জনপ্রিয় দল হিসেবে থাকতে পারবেন। কারণ এই বয়ান দিয়া কিন্তু অনেকেই ধ্বংস হয়ে গেছে, অনেকেই শেষ হয়ে গেছে। আর গোলাম আজমের কথা বলা হচ্ছে, গোলাম আজমের বিচার আপনারা করছেন, জামাতের সবারই বিচার আপনারা করে ফেলেছেন। যদি মনে করেন যে এখনো বিচার হয় নাই, তাহলে আমি মনে করি আপনাদের বিচার হওয়া উচিত। যে যারা মনে করেন যে এখনো ১৯৭১ সালের পর জামাত শিবিরের বিচার এখনো যারা করতে পারে নাই, তাদের বিচার এখন হওয়া উচিত।